আজকে আমরা প্রোটিন সম্পর্কে ডিসকাস করব এবং প্রোটিন সম্পর্কে এই ডিসকাশনটা আমরা ছকের সাহায্যে বোঝার চেষ্টা করব। তো ফার্স্টলি প্রোটিন কথাটা এসছে একটি গ্রিক শব্দ প্রোটিওস থেকে, যার অর্থ হলো হোল্ডিং দ্য ফার্স্ট প্লেস। প্রোটিন সাধারণত প্রাকৃতিকভাবে সমস্ত জীবেই দেখতে পাওয়া যায় এবং সমস্ত জীবে সবথেকে বেশি যদি কোনো অর্গানিক কম্পাউন্ড থাকে সেটা হচ্ছে গিয়ে প্রোটিন। প্রোটিনকে আমরা যদি ভাঙি, মানে হাইড্রোলাইসিস করি, তাহলে সেক্ষেত্রে প্রোটিনের এক একটা মনোমার বা অ্যামাইনো অ্যাসিড পাবো, যেগুলোর সংখ্যা সাধারণত 20 ধরনের হয়ে থাকে। এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থেকে একটা প্রোটিন মলিকিউল তৈরি করে। প্রোটিন একটা লার্জ মলিকুলার ওয়েট কম্পাউন্ড, যেগুলো সমস্ত সেলেই দেখতে পাওয়া যায় এবং সেলের বিভিন্ন ফাংশনকে এটা রেগুলেট করে থাকে। স্ট্রাকচারের দিক থেকে আমরা প্রোটিনকে যদি ভাঙি, তাহলে আমরা কয়েকটা মেজর ক্যাটাগরিতে ভাঙতে পারি। তার ভেতর প্রথমত আসে স্ট্রাকচারাল প্রোটিন, যেগুলো কোষ, টিস্যু বা দেহ গঠনে সাহায্য করে থাকে। এর উদাহরণ হিসেবে বলতে পারি ইলাস্টিন এবং কোলাজেন। এছাড়া থাকে উৎসেচক, যেগুলো কোষের বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল প্রসেসে অংশগ্রহণ করে এবং সেটা একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে প্রোডাক্টকে ভাঙতে সাহায্য করে। এছাড়া থাকে ট্রান্সপোর্ট প্রোটিন, যেগুলো কোষের এক স্থান থেকে অন্য স্থানে বা দেহের এক স্থান থেকে অন্য স্থানে কোনো মলিকিউলকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। নেক্সট থাকে রেগুলেটরি প্রোটিন, যেগুলো কোষের বিভিন্ন ধরনের মেটাবলিক পাথওয়েকে রেগুলেট করে। এর উদাহরণ হিসাবে বলতে পারি ইনসুলিন। নেক্সট থাকে ডিফেন্স প্রোটিন, যেগুলো কোষের বা দেহের ডিফেন্স পারপাসে সাহায্য করে এবং কোষকে বা দেহকে বিভিন্ন ধরনের প্যাথোজেন বা টক্সিনের হাত থেকে রক্ষা করে, যেরকম অ্যান্টিবডি এবং ইমিউনোগ্লোবিউলিন। এছাড়া থাকে মাসেল প্রোটিন, যেগুলো আমাদের মেকানিক্যাল স্ট্রেংথ দেয় এবং আমাদের হার্ড ওয়ার্ক করতে সাহায্য করে। নেক্সট থাকে রেগুলেটরি প্রোটিন, যেগুলো আমাদের কোষের বা দেহের পিএইচ ব্যালেন্স, অসমোটিক প্রেসার, টেম্পারেচার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সকে কন্ট্রোল করে। প্রোটিনকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা সাধারণত 3 ধরনের প্রোটিন দেখতে পাবো। প্রথমত সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং ডিরাইভড প্রোটিন। যেগুলো সিম্পল প্রোটিন হয়, সেগুলো সাধারণত অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা প্রোটিন মলিকিউল তৈরি করে। তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে গ্লোবিউলার প্রোটিন, আর একটা হচ্ছে গিয়ে স্ক্লেরোপ্রোটিন। যেগুলো গ্লোবিউলার প্রোটিন হয়, সেগুলো সাধারণত ওভাল বা স্ফেরিক্যাল শেপেড হয়ে থাকে এবং জল অথবা আদার্স কোনো সলভেন্টে তারা ডিজলভ হতে পারে। এই গ্লোবিউলার প্রোটিনকে আমরা কয়েকটা ক্লাসে ভাগ করতে পারি, যেরকম অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, যেগুলো সাধারণত গ্লোবিউলার বা সাইজে গোল সাইজের প্রোটিন হয়ে থাকে, যেগুলো দেখতে পাওয়া যায় সাধারণত এগের ক্ষেত্রে, মিল্কের ক্ষেত্রে, ইয়কের ক্ষেত্রে। এই সমস্ত জায়গাতে আমরা অ্যালবুমিন এবং গ্লোবিউলিনকে দেখতে পাই। এছাড়া থাকে গ্লুটেইন, যেগুলো সাধারণত মেইজ অথবা ধানে দেখতে পাওয়া যায়। এছাড়া থাকে প্রোলামাইনস, যেগুলো 70% অ্যালকোহলে ডিজলভ হয় এবং এগুলোও সাধারণত হুইট বা মেইজে দেখতে পাওয়া যায়, যেরকম উদাহরণস্বরূপ বলতে গেলে জিলেডিন এবং জেইন। এছাড়া থাকে হিস্টোন প্রোটিন, যেগুলো খুব উচ্চ ভরযুক্ত প্রোটিন হয়ে থাকে এবং এগুলো দেহের সর্বত্র থাকে। আমাদের ক্রোমোজোম গঠনের ক্ষেত্রে এই হিস্টোন প্রোটিন সাহায্য করে থাকে। এছাড়া থাকে গ্লোবিনস, যেগুলো সাধারণত হিস্টোন হিসাবে কনসিডার করা হয়। এছাড়া থাকে প্রোটামাইনস, যেগুলো ছোট সাইজের হয়ে থাকে এবং এগুলো নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত থাকে। এছাড়া থাকে লেকটিন প্রোটিন, যেগুলো সাধারণত বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বাইন্ডিং প্রোটিন হয়, মানে এগুলো কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত থাকে এবং অনেক সময় এগুলো সিগন্যালিং মলিকিউল হিসাবে কাজ করে।
সিম্পল প্রোটিনের অপর একটা ভাগ হলো ফাইব্রাস প্রোটিন বা স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিনকে এই কারণে ফাইব্রাস প্রোটিন বলে, কারণ এগুলো ফাইবার শেপেড হয়ে থাকে এবং এগুলো জলে অদ্রবীভূত হয়। এই ফাইব্রাস প্রোটিনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে, যেরকম কোলাজেন। কোলাজেন সেই ধরনের প্রোটিন যেগুলোকে যদি জলে বয়েল করা হয় তাহলে সেগুলো সলিবল এবং ডাইজেস্টেবল হতে পারে। এছাড়া থাকে ইলাস্টিন, যেগুলো আমাদের টেন্ডনস এবং আর্টারিতে বর্তমান থাকে, এবং থাকে কেরাটিন প্রোটিন, যেগুলো আমাদের স্কিন, হেয়ার বা নেলসের ক্ষেত্রে বর্তমান থাকে। প্রোটিন ক্লাসিফিকেশনের নেক্সট ভাগ হচ্ছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন সেই ধরনের প্রোটিন যখন কোনো প্রোটিন মলিকিউলের সঙ্গে অন্য কোনো ময়েটি বা অন্য কোনো অণু যুক্ত থাকে, তখন সেই ধরনের প্রোটিনকে কনজুগেটেড প্রোটিন বলা হয়। এই নন প্রোটিন পার্টগুলোকে অনেক সময় প্রস্থেটিক গ্রুপ বা কনজুগেটিং গ্রুপও বলা হয়ে থাকে। এই কনজুগেটেড প্রোটিনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে, যেরকম নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন সেগুলো যেগুলো ডিএনএ বা আরএনএর সঙ্গে যুক্ত থাকে। নেক্সট ভাগ ক্রোমোপ্রোটিন, যেগুলো কোনো কালার মলিকিউল বা ক্রোমোফোরিক মলিকিউলের সঙ্গে যুক্ত থাকে। এছাড়া থাকে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন সেই ধরনের প্রোটিন যেগুলো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত থাকে, যেরকম মিল্কে আমরা কেজিন পেয়ে থাকি, সেটা এক ধরনের ফসফোপ্রোটিন। নেক্সট থাকে গ্লাইকোপ্রোটিন। যখন গ্লুকোজ মলিকিউল বা কার্বোহাইড্রেট মলিকিউলের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, তখন সেটাকে গ্লাইকোপ্রোটিন বলে। নেক্সট থাকে লাইপোপ্রোটিন, যখন প্রোটিনের সঙ্গে লিপিড যুক্ত থাকে, যেরকম আমাদের মেমব্রেনে থাকে। এছাড়া থাকে মেটালোপ্রোটিন, যখন প্রোটিন মলিকিউলের সঙ্গে কোনো মেটাল, যেরকম ফেরাস, কোবাল্ট বা জিঙ্ক যুক্ত থাকে, তখন সেটাকে মেটালোপ্রোটিন বলে। প্রোটিন ক্লাসিফিকেশনের অপর ভাগ হলো ডিরাইভ প্রোটিনস। ডিরাইভ প্রোটিনস আমরা সেই ধরনের প্রোটিনগুলোকে বলি যেগুলো সিম্পল বা কনজুগেটেড প্রোটিনের ডেরিভেশন বা ডিন্যাচুরেশন বা ডিগ্রেডেশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে। এদেরকে আমরা দুটো ক্লাসে ভাগ করতে পারি: প্রাইমারি ডিরাইভ প্রোটিন, সেকেন্ডারি ডিরাইভ প্রোটিন। প্রাইমারি ডিরাইভ প্রোটিন সেগুলো যেগুলো একবার মাত্র হাইড্রোলাইসিসের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। আর সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন সেগুলো যেগুলো ২ বা ২ এর বেশি বার ডিগ্রেডেশন বা ডিন্যাচুরেশনের ফলে তৈরি হয়ে থাকে। প্রাইমারি ডিরাইভড প্রোটিনকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেরকম কোয়াগুলেটেড প্রোটিন, যেগুলো হিট বা অ্যালকালাই বা অ্যাসিড প্রয়োগের ফলে ওগুলো কোয়াগুলেটেড বা জমাট বেঁধে যায়, যেমন আমরা এগ হোয়াইট খেয়ে থাকি, অ্যালবুমিন প্রোটিন। নেক্সট হয় প্রোটেইনস, যেগুলো এনজাইমস এর হাইড্রোলাইসিসের ফলে তৈরি হয়ে থাকে, যেরকম ফাইব্রিন পাই আমরা ফাইব্রিনোজেন থেকে। নেক্সট হয় মেটাপ্রোটিনস। মেটাপ্রোটিনস হচ্ছে গিয়ে প্রোটিন হাইড্রোলাইসিসের ফলে তৈরি হয়, যেরকম অ্যাসিড বা অ্যালকালাই মেটাপ্রোটিনস। সেকেন্ডারি ডিরাইভড প্রোটিনসকে আমরা, যদি ওগুলোকে ভাঙি অনেকবার ভাঙনের ফলে, সেখান থেকে আমরা পেপটোনস, পেপটাইড, পলিপেপটাইড, পেপটোনস এই সমস্ত জিনিসগুলো পেতে পারি। গঠনের দিক থেকে প্রোটিন সাধারণত অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়ে থাকে, এবং এই প্রোটিনের স্ট্রাকচারগুলোকে বা গঠনের দিক থেকে আমরা একে ৪টি ভাগে ভাগ করতে পারি। সাধারণত সেই ধরনের পলিপেপটাইড যেখানটাতে ৫০টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, তাদেরকে আমরা প্রোটিন বলে থাকি। গঠনের দিক থেকে প্রোটিনকে ৪টা ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার সাধারণত সেই ধরনের গঠন হয়ে থাকে যেখানটাতে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থেকে একটা লিনিয়ার গঠন তৈরি করে। এক্ষেত্রে পেপটাইড বন্ড গঠনের ক্ষেত্রে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ পরস্পর যুক্ত হয়। যদি কোনো পলিপেপটাইড চেনের
প্রাইমারি স্ট্রাকচারে কোনো অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন ঘটে, তাহলে সেক্ষেত্রে সেটা একটা রোগ বা ডিজিজ কজ করতে পারে। প্রাইমারি স্ট্রাকচারকে আমরা এইভাবে বুঝতে পারি, যেখানটাতে একটা ফুলের মালাতে পরপর বিভিন্ন রঙের ফুলগুলো একটা সুতোর মাধ্যমে যুক্ত আছে, যেখানটাতে সুতোটা হলো পেপটাইড বন্ড এবং বিভিন্ন কালারের ফুলগুলো হলো এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। একটা প্রাইমারি স্ট্রাকচারে এই ধরনের অ্যামাইনো অ্যাসিডের সজ্জারিটি প্রত্যেকটা প্রোটিনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। সেকেন্ডারি স্ট্রাকচার হলো সেই ধরনের গঠন যখন একটা প্রাইমারি স্ট্রাকচারের পলিপেপটাইড চেন টুইস্টিং বা ফোল্ডিং এর মাধ্যমে একটা 2D গঠন তৈরি করে থাকে। সেকেন্ডারি স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো আলফা হেলিক্স আর একটা হলো বিটা প্লিটেড সিট অর বিটা সিট। আলফা হেলিক্স হলো হেলিক্যাল স্ট্রাকচার, যেটা সাধারণত অ্যামাইনো অ্যাসিডের চেনটা স্পাইরালি অ্যারেঞ্জ হয়ে বা স্প্রিংয়ের মতো ভাবে সজ্জিত হয়ে বিন্যস্ত থাকে। আলফা হেলিক্স তৈরি হতে গেলে খুব কম এনার্জির দরকার পড়ে। অপরপক্ষে বিটা প্লিটেড সিট তৈরি হওয়ার জন্য বেশি এনার্জির দরকার হয়। বিটা প্লিটেড সিট হলো একটা পলিপেপটাইড চেনের সজ্জারীতি, যেখানটাতে একটি পলিপেপটাইড চেন পরস্পর প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ভাবে সজ্জিত থাকে এবং পরস্পর সজ্জিত এই পেপটাইড চেনগুলো নিজেদের ভেতরে হাইড্রোজেন বন্ধনী করে থাকে। আমরা অনেক সময় অ্যাসবেস্টসকে থাকানো অবস্থাতে দেখেছি। অ্যাসবেস্টসের থাকানোর ওই যে সজ্জাক্রম অনেকটা বিটা প্লিটেড সিটের মতো গঠন হয়ে থাকে। প্রোটিন গঠনের নেক্সট গঠন হলো টারসিয়ারি স্ট্রাকচার। টারসিয়ারি স্ট্রাকচার সেই ধরনের গঠন যখন এক ধরনের পলিপেপটাইড চেন তারা বিভিন্ন রকমের ফোল্ডিং এর মাধ্যমে একটি 3 ডাইমেনশনাল বা 3D স্ট্রাকচার গঠন করে। এই ধরনের 3D গঠনে হাইড্রোফোবিক গঠনটা ভেতরের দিকে অবস্থান করে এবং হাইড্রোফিলিক গঠনগুলো সেগুলো বাইরের দিকে সজ্জিত থাকে। টারসিয়ারি স্ট্রাকচারের 3D গঠনকে স্টেবিলাইজেশন বা স্থিরতা দেওয়ার জন্য হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ড, আয়নিক বন্ড এবং ডাইসালফাইড বন্ড কাজ করে থাকে। প্রোটিন গঠনের নেক্সট ভাগ হলো কোয়াটার্নারি স্ট্রাকচার। যখন দুই বা দুইয়ের বেশি ধরনের পলিপেপটাইড চেন তারা পরস্পর যুক্ত হয়ে একটা 3D গঠন তৈরি করবে, তখন সেটাকে কোয়াটার্নারি স্ট্রাকচার বলে। কোয়াটার্নারি স্ট্রাকচারের উদাহরণস্বরূপ বলতে পারি হিমোগ্লোবিন, যেখানটাতে দুটো আলফা চেন এবং দুটো বিটা চেন বর্তমান থাকে। এই সমস্ত ২ বা ২ এর বেশি ধরনের পলিপেপটাইড চেন তারা সাধারণত নিজেদের ভেতরে হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড অথবা হাইড্রোফোবিক বন্ধনীর মাধ্যমে নিজেদেরকে স্থিরতা প্রদান করে বা স্টেবিলিটি প্রদান করে। প্রোটিনের ক্ষেত্রে আমরা আবার কয়েকটা প্রপার্টিও দেখতে পাই। যেরকম প্রথম প্রপার্টি হচ্ছে গিয়ে সলিবিলিটি। প্রোটিন সাধারণত জলে দ্রবীভূত হতে পারে এবং জলে দ্রবণের ক্ষেত্রে সেটি একটি কলয়েডাল সলিউশন তৈরি করে। প্রত্যেকটি প্রোটিনের আলাদা আলাদা মলিকিউলার ওয়েট দেখতে পাওয়া যায়। তাদের মলিকিউলার ওয়েট সাধারণত তাদের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডের ওপর নির্ভর করে। প্রোটিন সাধারণত উচ্চ আণবিক ভরযুক্ত হয়ে থাকে, যেটা 40 থেকে 4000 ডাল্টন পর্যন্ত হতে পারে। সাইজের দিক থেকে প্রোটিন আবার বিভিন্ন ধরনের হয়। কোনোগুলো গ্লোবিউলার শেপের হতে পারে, কোনগুলো ওভাল শেপের হতে পারে, আবার কোনো কোনো এলংগেটেড শেপের হতে পারে, যেরকম ফাইব্রিনোজেন। ওভালের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অ্যালবুমিন প্রোটিন, আবার গ্লোবিউলার প্রোটিনের এক্সাম্পল হিসাবে আমরা ইনসুলিন বলতে পারি। প্রোটিনের অন্যতম একটি ধর্ম হলো প্রোটিনকে জুইটারায়ন বলা হয়। তার কারণ ওটি বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জ বহন করে থাকে। অদক্ষেপণ বা প্রেসিপিটেশন হলো প্রোটিনের অন্যতম একটি বিশেষ ধর্ম, যেখানে বিভিন্ন ধরনের সল্ট যেমন অ্যামোনিয়াম সল্ট অথবা হেভি মেটাল দ্বারা, যেরকম পিবি বা জেটেন দ্বারা তাকে অধক্ষিপ্ত করা যেতে পারে। এছাড়াও অ্যালকোহল,
ট্যানিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড এই সমস্ত অ্যাসিডের দ্বারাও প্রোটিনের প্রেসিপিটেশন করা সম্ভব। অন্যতম একটি শেষ বৈশিষ্ট্য হল প্রোটিনের কোয়াগুলেশন। অনেক সময় বিভিন্ন কারণে প্রোটিন কোয়াগুলেট করতে পারে এবং একটি সলিড অথবা সেমি সলিড একটা গঠন তৈরি করতে পারে, যেটা অপরিবর্তনশীল বা ইরিভার্সেবল হয়ে থাকে। প্রোটিন গঠনের ক্ষেত্রে অন্যতম যে উপাদানটি কাজে আসে সেটি হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হলো একটি অর্গানিক কম্পাউন্ড যেখানটাতে দু ধরনের ফাংশনাল গ্রুপ বর্তমান থাকে। দুটো ফাংশনাল গ্রুপের ভেতর একটি হলো অ্যামাইনো গ্রুপ বা NH2 গ্রুপ এবং অপরটি হলো কার্বক্সিল গ্রুপ বা COOH গ্রুপ। এই দু ধরনের গ্রুপ একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, যেই কার্বনটাকে আলফা কার্বন বলা হয়। এই কার্বনটা আরও একটা নাম আছে যাকে কাইরাল কার্বন বলা হয়। তার কারণ এই কার্বন মলিকিউলটা তার চারটা হাতে চারটা আলাদা অ্যাটমকে ধরে রাখে এক্সেপ্ট গ্লাইসিন। প্রকৃতিতে প্রায় ৩০০ ধরনের অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। তার ভেতরে ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিড সবথেকে উল্লেখযোগ্য, যেটা আমাদের শরীরের ভেতর গঠনের কাজে আসে। অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বনের চারটা হাতে, একটি হাতে একটি অ্যামাইনো বর্গ, একটি হাতে কার্বক্সিল বর্গ, অপর হাতে একটি হাইড্রোজেন এবং শেষ হাতে একটি আর গ্রুপকে ধরে থাকে। এই আর গ্রুপ হলো ভ্যারিয়েবল গ্রুপ বা ভ্যারিয়েবল চেন, যেটাতে বিভিন্ন ধরনের মৌলের উপস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা অ্যামাইনো অ্যাসিডকে আমরা ৩টা ক্যাটাগরির ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে পারি। প্রথম ক্যাটাগরি হচ্ছে স্ট্রাকচারের ওপর বেস করে, পোলারিটির ওপর বেস করে অথবা নিউট্রিশনের ওপর বেস করে। এই ৩টা ক্যাটাগরির ওপর ভিত্তি করে আমরা অ্যামাইনো অ্যাসিডকে শ্রেণীবিন্যাস করতে পারি। স্ট্রাকচারের ওপর আমরা বেস করে যদি ভাগ করি, তারও কিছু ভাগ আছে, যেরকম অ্যালিপ্যাথিক অ্যামাইনো অ্যাসিড, যার উদাহরণ অ্যালানিন, গ্লাইসিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন ইত্যাদি। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, যেগুলোর একটি বেনজিন রিং বর্তমান বা অ্যারোমেটিক চেন বর্তমান থাকে, যেরকম ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান। হাইড্রোক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, যেরকম সেরিন এবং থ্রিওনিন। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, যেরকম সিস্টেইন এবং মেথিওনিন। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, যাতে অ্যাসিডিক গ্রুপ বর্তমান থাকে, গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড। বেসিক অ্যামাইনো অ্যাসিড, যেরকম হিস্টিডিন, লাইসিন, আর্জিনিন ইত্যাদি। লাস্ট হলো ইমিনো অ্যাসিড, এক্সাম্পল প্রোলিন। পোলারিটির ওপর বেস করে অ্যামাইনো অ্যাসিডকে ক্লাসিফিকেশন করলে আমরা দু ধরনের অ্যামাইনো অ্যাসিড পাবো। নন পোলার বা হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড, যেটাখানে হাইড্রোফোবিক এন্ড বর্তমান থাকে, যেমন অ্যালানিন, ভ্যালিন এবং লিউসিন। এবং পোলার অ্যামাইনো অ্যাসিড, যেখানটাতে হাইড্রোফিলিক গ্রুপ বর্তমান থাকে, যেমন গ্লাইসিন, সেরিন এবং সিস্টেইন। পুষ্টির ভিত্তিতে আমরা যদি অ্যামাইনো অ্যাসিডকে ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারবো, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেগুলো যেগুলো বডিতে সিনথেসিস হয় না, সেগুলোকে আমরা বাইরের খাওয়ারের মাধ্যমে বডিতে ইনটেক করে থাকি, সেগুলোকে এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। সেগুলো আমরা বাইরে কোনো ফুড সোর্স থেকে ইনটেক করে থাকি, যেমন ভ্যালিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মেথিওনিন, ট্রিপ্টোফ্যান, আর্জিনিন, হিস্টিডিন ইত্যাদি। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেগুলো যেগুলো আমাদের বডিতেই সিনথেসিস হয়, সেগুলো আমরা বাইর থেকে নেওয়ার দরকার নেই। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা প্রায় 10 ধরনের হয়ে থাকে, যেমন গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি। অ্যামাইনো অ্যাসিডের আমরা যদি প্রপার্টি বা চরিত্র দেখি, তাহলে প্রথমে তাদের ফিজিক্যাল প্রপার্টি অনুযায়ী তারা কালারলেস বা ক্রিস্টালাইন হয়ে থাকে। সলিবিলিটির ক্ষেত্রে তারা জলে সলিবল হয়, কিন্তু কিছু জলে সলিবল নাও হতে পারে। পোলার যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড,
তারা সাধারণত জলে সলিউবল হয়ে থাকে এবং যেগুলো নন পোলার অ্যামাইনো অ্যাসিড সেগুলো ক্লোরোফর্মে সলিউবল হয়। অ্যামাইনো অ্যাসিডের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট 200 ডিগ্রির থেকেও বেশি হয়ে থাকে এবং টেস্টের দিক থেকে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড মিষ্টি যেমন গ্লাইসিন, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড তিতা যেমন আর্জিনিন এবং কিছু কিছু টেস্টলেস যেমন লিউসিন হয়ে থাকে। গ্লাইসিন বাদ দিয়ে বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিডই অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে। কার্যকারিতার দিক থেকে অ্যামাইনো অ্যাসিড সাধারণত প্রোটিন গঠনে সাহায্য করে, আবার কখনো কখনো এগুলো কিছু সময় নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে যেমন গাবা। আবার কখনো কখনো কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে। যেমন আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যেটা কার্ডিওভাস্কুলার হেলথের প্রোটেকশনে সাহায্য করে। প্রোটিনের বিভিন্ন পরিস্থিতিতে তাদের রিয়াকশানগুলো আমরা যদি দেখি, তাহলে প্রথম জানতে হবে হিট টেস্টে প্রোটিন কিভাবে রিয়্যাক্ট করে। প্রোটিনকে যদি আমরা হিট দিই ওয়াটার বাথে, তাহলে প্রোটিন কোয়াগুলেটেড করে যাবে বা জমাট বেঁধে যাবে এবং তার ফলে তার যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেটা নষ্ট হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ডিন্যাচুরেশন অফ প্রোটিন। যেহেতু এটা হিট দেওয়ার কারণে হয়েছে, সেই কারণে এটাকে প্রোটিনের থার্মাল ডিন্যাচুরেশন বলা হয়। প্রোটিনের সঙ্গে যদি টিসিএ বা টাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড মেশানো হয়, তাহলে প্রোটিন ডিন্যাচিওর করে যাবে এবং প্রেসিপিটেট পড়ে যাবে। প্রোটিন চিহ্নিতকরণের একটি অন্যতম টেস্ট হলো বুরেট টেস্ট। বুরেট টেস্টের ক্ষেত্রে বুরেট রিয়েজেন্ট দিলে প্রোটিনটা ভায়োলেট কালার ধারণ করবে। তার কারণ প্রোটিন কপার এবং সালফেটের সঙ্গে রিয়্যাক্ট করে ভায়োলেট কালার তৈরি করে, যেটি প্রোটিন আইডেন্টিফিকেশানে সাহায্য হয়। প্রোটিনকে যদি কোনো অ্যাসিড বা অ্যালকালাই দিয়ে হাইড্রোলাইসিস করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রোটিন মলিকিউলগুলো ভেঙে সেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। প্রোটিনের অন্যতম একটি রিয়াকশান দেখতে পাওয়া যায়, যাকে জ্যান্থোপ্রোটেটিক রিয়াকশান বলা হয়, যেখানটাতে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের নাইট্রেশনের ফলে সেটি ইয়েলো কালার প্রডিউস করে এবং সেখানটাতে অ্যালকালাই অ্যাড করলে সেটা অরেঞ্জ কালারে পরিবর্তিত হয়। প্রোটিন চিহ্নিতকরণের অপর একটি টেস্ট হলো মিলনস টেস্ট, যেখানটাতে প্রোটিন মার্কিউরিক ক্লোরাইডের উপস্থিতিতে সোডিয়াম নাইট্রেট এবং সালফিউরিক অ্যাসিডের সাহায্যে রেড কালার বা লাল রং তৈরি করে। প্রোটিন আমাদের দেহ গঠনের কাজে আসে। প্রোটিনের যদি অভাব হয়, তাহলে সাধারণত দু ধরনের রোগ দেখতে পাওয়া যায়। একটিকে বলা হয় ম্যারাসমাস আর একটাকে বলা হয় কোয়াশিয়রকর। কোয়াশিয়রকর রোগটি 1 থেকে 4 বছরের শিশুদের ভেতর বেশি দেখতে পাওয়া যায়, আর ম্যারাসমাস রোগটি 1 বছরের থেকে কম এজে শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কোয়াশিয়রকর রোগের সিমটমস হিসাবে অল্প গ্রোথ, এক্সেস বডিতে টিস্যুতে সোয়েলিং দেখতে পাওয়া যায়, স্কিনের ভেতরে ছোট ছোট প্যাচ দেখতে পাওয়া যায়, লিভার এনলার্জ করে এবং তার সঙ্গে বমি এবং ডায়রিয়া এবং পায়খানা জাতীয় সমস্যা দেখতে পাওয়া যায়। এই রোগের কিওর হিসাবে বিভিন্ন ধরনের প্রোটিনেসিয়াস ডায়েট যেমন ভেজিটেবল প্রোটিন এবং অ্যানিম্যাল প্রোটিন সাজেস্ট করা হয়ে থাকে। ম্যারাসমাস রোগের ক্ষেত্রেও প্রোটিন জাতীয় ডায়েট সাজেস্ট করা হয়। এই দু ধরনের রোগ ছাড়াও নিউট্রিশনাল ওডেমা দেখতে পাওয়া যায়, যেখানটাতে ওয়েট লস, অ্যানিমিয়া, কনস্ট্যান্ট ইনফ্লামেশন ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং এক্ষেত্রেও ডায়েট রিচ প্রোটিন খাওয়ার সাজেস্ট করা হয়ে থাকে। প্রোটিন সম্পর্কে এই কনসেপচুয়াল স্টাডিতে যদি কোনো টপিক বা কোনো ইনফরমেশান মিস হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, যাতে আমি সেটা এখানে অ্যাড করতে পারি। এবং তার সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ। বায়োলজি রিলেটেড এই সমস্ত টপিকের কনসেপ্ট ম্যাপ, স্টাডি মেটেরিয়াল এবং অন্যান্য ইনফরমেশান পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তাতে জয়েন করবে
সময় অনুযায়ী সমস্ত নোট পাঠিয়ে দেওয়া হবে।